হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত। এটা আমাদের অঙ্ক এবং জিকে সম্বন্ধিত একটা ভিডিও। অঙ্কে আমি শতাংশ অধ্যায় থেকে কিছু করাবো। শতাংশ বা আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পাটিগণিতের অধ্যায়। আর তারপরে আমি কিছু জিকের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি এখানে করাবো। তো প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, সেটা অঙ্ক হোক বা জিকে। তো তোমরা পুরো ভিডিওটা খুব মনোযোগের সঙ্গে দেখো। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম কোশ্চেন 40 নাম্বার। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে? 2:3। কোন একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে 2:3। ঠিক আছে। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী হয় প্রাপ্তবয়স্ক, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? খুব ভালো কথা। ঠিক আছে, আমরা একটু ছোট করব যাতে আমি লেখার জন্য জায়গাটা পাই। আচ্ছা, ছাত্র মানে বয়েজ, ছাত্রী মানে গার্লস, কত অনুপাতে আছে? 2:3। আমরা এটাকে 200 ধরি, এটাকে 300 ধরি। ঠিক আছে, যদি 20% ছাত্র 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তাহলে প্রাপ্তবয়স্ক ছাত্র কতজন? 200 20% 10% মানে কত? 20। 20% মানে তার দুগুণ, মানে 40। তাহলে 40 যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে বালকেরা অপ্রাপ্তবয়স্ক কতজন হয়ে যাবে? 200 থেকে 40 বাদ দিলে 160। এটা বালকদের কথা পেলাম। বালিকাদের কথা কি বলেছে? প্রাপ্তবয়স্ক, যে 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। তাহলে 10% মানে 30, 30% তার 3 গুণ মানে 90। তাহলে অপ্রাপ্তবয়স্ক কতজন হয়ে যাবে? 300 থেকে 90 বিয়োগ যদি দিই, 210। তো 160 জন, 160 ইউনিট ছাত্র হলো অপ্রাপ্তবয়স্ক এবং 210 ইউনিট ছাত্রী হলো অপ্রাপ্তবয়স্ক। চেয়েছে কি? তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? তো টোটাল অপ্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রী কত হয়ে যাবে দুটোকে যোগ দিলে? 6 আর 1 7, 2 আর 1 3, 370। নিচে কি আসবে? টোটাল ছাত্রছাত্রীর মানে 200 আর 300 500 ইন্টু 100%। এবার আমরা কাটাকাটি করব, কালিটা একটু আমি চেঞ্জ করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এই জিরো ক্যান্সেল আউট। 5 দিয়ে 370কে যদি আমরা কাটি, কত পাবো? 5 7 35, নিচে 2 শূন্য, 5 4 20, মানে 74%। কত পেলাম? 74%, মানে হচ্ছে অপশন এ। তাহলে বিদ্যালয়ে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার বা শতাংশ বা পার্সেন্টেজ কত? 74%। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। এ ও বি একটু লার্জ করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এ ও বি, এর আয় বি এর আয় 10% কম, বি এর আয় সি এর আয় থেকে 20% কম। সি এর আয় যদি 200 টাকা হলে এ এর আয় কত? তাহলে এ, বি এবং সি এর কথা বলা আছে। সি এর আয় বলে দিয়েছে 200 টাকা। ঠিক আছে না? আচ্ছা, এবার বলেছে যে বি এর আয় সি এর থেকে 20% কম। কত কম? 20% কম। 10% মানে কত? 20। 20% তার দুগুণ মানে 40 কম। তাহলে 200 থেকে যদি 40 কমায়, তার মানে কত হয়ে যাবে? বি এর ইয়ে 160, বি এর আয় 160 টাকা। আচ্ছা, এবার এর কথা কি বলেছে? এর আয় আবার বি এর থেকে 10% কম। বি এর থেকে এর আয় 10% কম। 10% মানে একটা পরে দশমিক, মানে 16 কম। তাহলে 160 থেকে যদি 16 বিয়োগ দিই, কত হয়ে যাবে? 144 টাকা। 144 টাকা। তাহলে এর আয় কত টাকা? না, 144 টাকা। অর্থাৎ আমাদের অপশন সি একদম কারেক্ট। সি একদম কারেক্ট। চলো পরবর্তীটা দেখি। বলেছে, খুব সুন্দর অঙ্ক এটা। এক ব্যক্তি প্রতি বছর তার আয় 20% সঞ্চয় করে। যদি তার আয় প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, আয় মানে আমরা কি জানি? ইনকাম।
ছোট করে লিখি। আর সঞ্চয় মানে আমরা জানি সেভিংস, তাই এস। ইনকাম কত আমি জানি না, আমি ধরে নিলাম 100। 20% সঞ্চয় করছে, তাহলে 100 20% মানে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে পরের বছর তার আয়টা বেড়ে গিয়ে কত হবে, 10% বাড়বে। 10% মানে হচ্ছে 10 বেড়েছে, তাহলে 100 প্লাস 10 মানে 110 হয়ে যাবে। আচ্ছা, সঞ্চয় কথা আলাদা করে কিছু বলা নাই, তাহলে প্রতি বছর সঞ্চয়টা তার 20%ই থাকবে সেই আয়ের বা ইনকামে। তাহলে 110-এর 20% মানে কত, 10% হচ্ছে 11, তাহলে 20% তার দুগুণ মানে 22। ঠিক আছে, এবার বলেছে তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাচ্ছে। আগে সঞ্চয় ছিল 20, এখন হয়েছে 22, বেড়ে গিয়ে তাহলে কত বেড়েছে, 2। বেড়েছে বা কমেছে ক্ষেত্রে সবসময় প্রথমটাকে, সবসময় কাকে রাখতে হয়, প্রথমটাকে মানে 20-কে, ইন্টু 100। কেন 100, আমরা পার্সেন্টেজ বার করছি তাই। ঠিক আছে, এবার কাটাকাটি করো, এই 0 একটা কেটে দাও, 100 একটা 0, এই 2 2 মানে 10%। তাহলে তার প্রতি বছর সঞ্চয় বা সেভিংস কত হারে বাড়বে, 10% হারে বাড়বে, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখাই, এটা তো হয়ে গেল অঙ্ক। এমনও তো বলতে পারতো যে প্রতি বছর তার ব্যয় কত হারে বৃদ্ধি পাচ্ছে। দেখো 100 টাকা ইনকাম, 20 টাকা সে সঞ্চয় করছে, তাহলে ব্যয় কত করছে, 100 মাইনাস 20। ব্যয়কে আমরা ইংরেজিতে কি বলি, এক্সপেন্ডিচার। তাহলে প্রথম বছর তার এক্সপেন্ডিচার বা খরচটা 80 থাকছে, দ্বিতীয় বছর তার 110 টাকা ইনকাম হয়েছে বেড়ে, আর খরচটা হয়েছে বেড়ে 22। কত টাকা তাহলে তার ব্যয় হবে, 110 থেকে যদি 22 বিয়োগ দিই, 88। তাহলে যদি জিজ্ঞেস করতো যে তাহলে তার ব্যয় কত হতো, তাহলেও সেই 10%ই হতো। দেখো 8, নিচে কে আসবে, প্রথমটা ইন্টু 100, কাটাকাটি করো, দেখো 10% এসে যাবে। কেন আসলো, কারণ মানে সঞ্চয় এবং ব্যয়ের আলাদা করে কিছু বলা নাই তার জন্য, তাই সঞ্চয়টাও যে হারে বেড়েছে, ব্যয়টাও সেই হারেই বাড়বে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখবো। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকা পূর্ব অপেক্ষা, মানে 45 টাকায় পূর্বে যা ময়দা পাওয়া যেত 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 25% কম হয়, ময়দার মূল্য 25% কমে গেছে, তাহলে 45 টাকায় আগে যা যে পরিমাণ ময়দা পেত, যত কেজি ময়দা পেত, এখন তার থেকে 5 কেজি অতিরিক্ত পাচ্ছে। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত, মানে কমে যাওয়ার পরে তার মূল্য কত, 20% কমেছে। কমেছে মানে আমরা বলতে পারি 20% মানে হচ্ছে 1/4, কমেছে মানে আমরা 3/4 নেব। আচ্ছা, প্রাইস রেশিও তাহলে কত, 4 ছিল, কমে গিয়ে 3 হয়েছে। কোয়ান্টিটি বা পরিমাণের রেশিও ঠিক অপোজিট হয়, 4। তাহলে পরিমাণটা কত বেড়েছে, 1 ইউনিট, মানেই বলে দিয়েছে 5 কেজি। ঠিক আছে না, তাহলে বর্তমানে তার মূল্য কত টাকা প্রতি কেজি, বর্তমানে আগে কত কেজি সে ময়দা পাচ্ছে দেখিনি, 4 ইউনিট। 4 ইউনিট মানে কত, 5 4 20 কেজি। তাহলে সেই 45 টাকায় যেটা আগে ময়দা কিনছিল, সেই 45 টাকাতেই এখন প্রতি কেজি ময়দার মূল্যটা কত হয়ে যাবে, দাম চেয়েছে তাই দামটাকে উপরে রাখবো, 45-কে, পরিমাণটাকে নিচে রাখবো, কাটাকাটি করব, কত হবে, 5 9 45, 5 4 20। আচ্ছা, যদি আমরা 9-কে 4 দিয়ে ভাগ দিই কত পাবো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 5 20। তো 2.25 টাকা প্রতি কেজি। তো এখন দাম কমার ফলে প্রতি কেজি ময়দার বা 1 কেজি ময়দার মূল্য কত হয়ে গেল, 2.25 টাকা। তো কোনটা অপশন হয়ে যাবে, এই অনুযায়ী অপশন সি হয়ে যাবে কারেক্ট আমাদের। চলো পরবর্তীটা দেখবো। আচ্ছা, 43-এর অঙ্কটা একটু উপরে আছে, ওটা মিস করে গেলাম। এটা আছে, বলেছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 12.12% হ্রাস পেয়েছে, তা পেলে জমির ক্ষেত্রফল কত। প্রথমটা বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্টেজ, 15%, মানে ফ্র্যাকশন কত হয়ে যাবে,
বেড়েছে তাই 23/20 লিখবো, পেয়ে গেলাম বেড়ে কত হচ্ছে। পরেরটাই কমেছে কত, 12.12%। 12.12% বা 12.5% কার ফ্র্যাকশন ভ্যালু, না 1/8। কমেছে তার মানে আমরা লিখবো 7/8। তাহলে কমার ফলে কত হয়েছে পেয়ে গেলাম। এবার আমরা করব, প্রথমে ছিল 20, এটা টেবিউলার মেথড করব, বেড়ে হয়েছে 23। প্রথমে ছিল 8 প্রস্থ, এটা কমে হয়েছে 7, গুণ করব 160, এটা যদি গুণ করি 161। তাহলে তার ক্ষেত্রফল আগের তুলনায় বেড়েছে 100%। কত বেড়েছে এবার সেটাই দেখবো। 1 ইউনিট বেড়েছে বা কমেছে কি আসবে, প্রথমটা আসবে, তাই 160 ইন্টু 100%। কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। কি হবে করব, দেখো এই জিরো কেটে দেবো, এই জিরো কেটে দেবো, 2 8 16, 2 5 10, মানে আমরা কত পেয়ে গেলাম এখানে, একটু সাইডে লিখে 5/8 পেয়ে গেলাম। 5/8 মানে কত হয়ে যাবে, 0.2, 0.625, ধরছে না, 0.625%, 0.625%। হ্যাঁ, এইটাকে নিচে করা হলো, একটু জায়গাটা আটকে গেল, এই অংশটা সাইডে করে দিলাম। মানে এখানে কাটাকাটি করে কত পেয়ে গেলাম, 5 আর 8, আর 5কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাব, 0.625% বা 625%। এবার দেখো এই ভাগও করার দরকার নেই, আমি এখনই বললাম 1/8 মানে কত, 1/8 কার পার্সেন্টেজ ভ্যালু, 12.5-এর। এবার তার সঙ্গে এই 5 যদি গুণ করে দিই কত পেয়ে যাবে, 625, আর 3টের পরে দশমিক পড়ে যাবে, এইটাই হয়ে যাবে। না পারলে তোমরা 5কে 8 দিয়ে ভাগ করে নেবে, দেখবে এটাই এসে যাবে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আসলে জায়গাটা কমার জন্য খুব সমস্যা হচ্ছে, তবু আমি চেষ্টা করছি যতটা ক্লিয়ার ভাবে লেখা যায়। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকা পূর্ব অপেক্ষা 5 কেজি ময়দা, এটা তো করেছি মনে হয়, হ্যাঁ এটা করেছি, 44 এটা করেছি। আমাদের আজকের লাস্ট অঙ্ক, যে একটি বাক্স থেকে 40 টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলে এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল। চলো একটু ছোট করি যাতে আমি লেখার জায়গাটা পাই অন্তত পক্ষে। যে একটি বাক্সে 40 টাকা তুলে নেওয়া হয়েছে, তাহলে বাক্সে ছিল কত, প্রথমে ধরলাম 100 টাকা ছিল, তাহলে তুলে নেওয়া হয়েছে কত, তুলে নেওয়া হয়েছে কত বলেছে এখানে, 40%। তাহলে 140% তুলেছে, তুলেছে 140% মানে হচ্ছে 40, তাহলে পড়ে রয়েছে কে বা অবশিষ্ট কে রয়েছে, 100 থেকে 40 বিয়োগ করলে 60 হয়ে যাবে। আচ্ছা এবার বলেছে অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে আবার রাখা হলো, অবশিষ্ট মানে 60, 60-এর 40% মানে কত হয়ে যাবে, 60-এর 10% মানে 6, 40% 4 গুণ মানে 4 6 24, পুনরায় এতে রাখা হলো। আর পুনরায় কোথা থেকে রাখবে, এখান থেকে সেটাকে তুলে নিয়ে রাখবে, তাই না। তাহলে দেখো এটা যদি বিয়োগ করি, 6-এ 2 এর আগে 3 এর আগে 4 মানে 16, আর এটা 4 6 7 8, এতে 144 টাকা তার বাইরে পড়ে রাখলো, বাইরে পড়ে থাকলে প্রথমে বাক্সে কত ছিল, তার মানে এই 16 সমান সমান বলে দিয়েছে 144 টাকা। তাহলে প্রথমে কত ছিল তার কাছে, 100 বাক্সে, তাহলে 100 সমান সমান কত, তাহলে এবার কাটাকাটি করব, সমানের এদিক ওদিকে কাটাকাটি করতে পারি আমরা, 9 16 144, 9 আর কোনাকুনি গুণ, 9 এর সঙ্গে 100 গুণ করলে 900 টাকা। তাহলে প্রথমে বাক্সে কত টাকা ছিল, অপশন ডি 900 টাকা ছিল। ঠিক আছে, বেশ, তো অঙ্কের একটাই ছিল। এরপরে আমরা জিকেটা নিয়ে চলো একটু আলোচনা করি। খুব ভালো ভালো জিকে আছে, ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো। চলো দেখা যাক কি আছে। ঠিক আছে, চলো এবার আমরা
জিকের ক্লাসটা দেখি, খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো দেখো কোশ্চেনগুলো কি রকম রয়েছে। পেসো, পেসো কোন দেশের মুদ্রা? বলো, পেসো কোন দেশের মুদ্রা? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আর্জেন্টিনা দেশের মুদ্রার নাম হচ্ছে পেসো। আর আর্জেন্টিনার রাজধানীর নাম কি যদি বলি তাহলে হয়ে যাবে বুয়েন্স এইরেস। আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েন্স এইরেস, আর আর্জেন্টিনা দেশের মুদ্রা বা কারেন্সির নাম হচ্ছে পেসো। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। সময় নষ্ট করব না, যতটা পারবো কোশ্চেন অ্যান্সার করবো আর বেরিয়ে যাব। ঠিক আছে, এটা কি আছে, অ্যাবেল প্রাইজ, একটু লেখাটা ছোট হয়ে গেছে। অ্যাবেল প্রাইজ প্রদান করা হয় কোন দেশ থেকে? অ্যাবেল মানে অঙ্কের নোবেল যেটাকে বলা হয়, তাকে সেটা কোথা থেকে কোন দেশ থেকে প্রদান করা হয়? না, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ নরওয়ে। নরওয়ে দেশ থেকে অ্যাবেল প্রাইজটা প্রদান করা হয়। ঠিক আছে, আর নরওয়ের যদি বলি রাজধানীর নাম কি, তাহলে হয়ে যাবে অসলো। অসলো হচ্ছে নরওয়ের রাজধানীর নাম, আর সেখান থেকে অঙ্কের নোবেল নামে পরিচিত অ্যাবেল প্রাইজটা প্রদান করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখবো। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম বলো কি হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মূলা শঙ্কর। অপশন ডি, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম মূলা শঙ্কর, আর তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখব। চন্দ্রহাস কার ছদ্মনাম? চন্দ্রহাস কার ছদ্মনাম? তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে চন্দ্রহাস। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখব। নিম্নের কাকে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছে? আর দাদা সাহেব ফালকে পুরস্কারটা কিসের সঙ্গে যুক্ত? চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। তো কাকে পুরস্কার করা হয়েছে বলো? আমাদের পশ্চিমবঙ্গেরই একজন। তো মিঠুন চক্রবর্তী হয়ে যাবে সঠিক উত্তর। মিঠুন চক্রবর্তীকে 2024 সালে দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হয়েছে। চলো পরবর্তীটা, নিম্নলিখিতের মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর? খুবই কমন এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি হয়ে যাবে সঠিক। একটা হয়, প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ, তিনটে স্তর থাকে ত্রিস্তরীয় পঞ্চায়েত। আর প্রথম কোথায় সেটা হয়েছিল না রাজস্থানের নাগর জেলায়। আর কত সালে? 1959 সালে রাজস্থানের নাগর জেলায় প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতের রাজ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তীটা দেখব। ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় নোনা জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় নোনা জলের হ্রদ কোনটা বলো? আমাদের রাজস্থানে যেটা অবস্থিত। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সম্বর হ্রদ। সম্বর হ্রদ হয়ে যাবে একদম পারফেক্ট অ্যান্সার, যে ভারতের বৃহত্তম একটা নোনা জলের হ্রদ হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ। আচ্ছা, সহ্যাদ্রি সর্বোচ্চ শৃঙ্গ, সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে অপশন এ তে যেটা আমাদের রয়েছে, অপশন এ তে যেটা রয়েছে কি আনাইমুদি। সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে আনাইমুদি। ঠিক আছে, চলো পরবর্তী দেখবো। এল নিলো, এটা একটা সামুদ্রিক ঝড়, এটার নাম এটা এল নিলোটা কি ঘটনা? তো এটা একটা সামুদ্রিক ঘটনা বলি বা সামুদ্রিক ঝড়। এটা সামুদ্রিক ঘটনা বলি বা সামুদ্রিক ঝড়। ঠিক আছে, এল নিনো মানে। আর এল নিলো কথাটা যদি বাংলা করি, ট্রান্সলেট বঙ্গানুবাদ করি, তাহলে কি হয়ে যাবে? দুরন্ত বালক। দুরন্ত বালক বলা হবে এল নিনোকে, মানে বাংলা কথায়। চলো পরবর্তীটা দেখবো। নিম্নলিখিতের মধ্যে কোন কোন মালভূমি আগ্নেয়গিরি লাভা দ্বারা সৃষ্টি হয়েছে? কোন মালভূমিটি আগ্নেয়গিরি লাভা দ্বারা সৃষ্টি হয়েছে বলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাক্ষিণাত্য মালভূমি। আর যদি বলি দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে হয়ে যাবে আনামুডি।
কোনটি উপস্থিতির কারণে ওয়াটার গ্যাস বিষাক্ত হয়ে যায়? বলো, কোনটির উপস্থিতির কারণে ওয়াটার গ্যাস বিষাক্ত হয়ে যায়? তো অপশন এ হয়ে যাবে কারেক্ট একদম আমাদের। অপশন এ মানে সিও বা কার্বন মনোক্সাইডের উপস্থিতির জন্য ওয়াটার গ্যাস বিষাক্ত হয়ে যায়। চলো পরবর্তীটা দেখব। কোন গভর্নর জেনারেলের শাসনকালে বিধবা বিবাহ আইন পাস হয়? মানে বিধবাদের পুনরায় বিবাহের জন্য যে আইনটা সেটা পাস হয়েছিল কার সময়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং এর সময় বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। আর সেটা কত সালে বিধবা বিবাহ আইন পাস হয়েছিল? না 1856 সালে। আর প্রথমে 1 নম্বর অপশনে যেটা রয়েছে লর্ড বেন্টিং, তার সময় কি হয়েছিল? না সতীদাহ প্রথা প্রচলন হয়ে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। লর্ড বেন্টিং এর সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। আর সেটা কত সালে? 1829 সালে। ঠিক আছে, দুটোই খুব ইম্পর্টেন্ট, অল্টারনেটিভ ওয়েতে পরীক্ষায় আসতে দেখা যায়। নিম্নে উল্লেখিত কোন স্থানটিকে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের স্বাক্ষর মেলে? কোথায় ভারতের উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের স্বাক্ষর মেলে? খুবই ইম্পর্টেন্ট, বলো। 10 নম্বর কোশ্চেন আমাদের। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড়। অপশন বি তে রয়েছে মেহেরগড়। আর মেহেরগড়ের আবিষ্কারক কে? জা ফ্রাসোয়া। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। নিম্নলিখিত কার উপাধি ছিল কার উপাধি ছিল যে জিল ইল জিল ইল্লাহি? কার উপাধি ছিল জিলেল্লাহি, যেটা আমরা বলি? আকবর নয় কিন্তু, বলো কার উপাধি ছিল জিলেল্লাহি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবনের উপাধি ছিল জিলেল্লাহি। গিয়াসুদ্দিন বলবনের উপাধি ছিল জিলেল্লাহি। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। যে ভারত কবে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? খুব ভালো কোশ্চেন আর খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কত সালে করেছিল বলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1900 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি 1900 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্রতি বছর কবে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে পালিত হয়? যেদিনকে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছিলেন সেই দিন উপলক্ষে, কবে বলো সেটা? তো অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের একদম সঠিক অ্যান্সার 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে পালিত হয়। আর তিনি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন? না 1915 সালে। চলো পরবর্তীটা দেখব। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম বলো? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে লাক্ষাদ্বীপ। আর যদি বলি যে বেশি কোনটা, তাহলে হয়ে যাবে দিল্লি। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা বেশি? দিল্লি। আর কম বললে লাক্ষাদ্বীপ। চলো পরবর্তীটা দেখব। প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টাকে? খুবই একজন বিশিষ্ট ব্যক্তি প্রফেসর শঙ্কু। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়। ঠিক আছে, পরবর্তী দেখব। নিচের কোনটি ভারতের নবীনতম হাইকোর্ট? ভারতের নবীনতম হাইকোর্ট। 25 নম্বর কোশ্চেন, বলো কোনটা হবে? আমাদের মানে 25 নম্বরে আমাদের এখন বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে? 25টি হাইকোর্ট রয়েছে। তাহলে নবীনতম হাইকোর্ট কোনটা হয়ে যাবে? যেটা 2019 সালে এস্টাবলিশড হয়েছিল, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। তাহলে এখানে অন্ধ্রপ্রদেশ আছে, তো অন্ধ্রপ্রদেশ নাও। যদি তেলেঙ্গানা থাকতো তাহলে তেলেঙ্গানাও নিতে পারতাম। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়। আর 2019 সালে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্ট গঠিত হয় এবং এর ফলে 25টা আমাদের ভারতের হাইকোর্ট হয়ে যায়। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? মিনিমাম এজ কত হতে হবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য? খুবই কম বয়সের কথা বলা আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 25 বছর। আর যদি বলা হতো রাষ্ট্রপতি তাহলে হয়ে যেত 35 বছর। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। আলবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিষয়ের জন্য? কিসের কারণে বলো? 42 নম্বরটা। তো অপশন বি হয়ে যাবে সঠিক। আলো তড়িৎ ক্রিয়া সম্পর্কিত সূত্রের জন্য আলবার্ট আইনস্টাইন তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
চলো পরবর্তীটা দেখবো, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? খুবই কমন কোশ্চেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোথায় না অস্থি মজ্জায় বা বোন ম্যারোতে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো, কে ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন? যে এসি কারেন্টও আবিষ্কার করেছিলেন বলো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নিকোলো টেসলা। নিকোলো টেসলা ইন্ডাকশন মোটর ও এসি কারেন্টের আবিষ্কারক। আচ্ছা, রেফ্রিজারেটরের শীতল কারক হিসাবে ব্যবহার হয়? রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে বা ফ্রিজে শীতল কারক হিসাবে কি ব্যবহার হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেয়ন। ফ্রেয়ন ব্যবহার হয়। চলো পরবর্তীটা দেখব, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি চলন বলা হয় বলো? 11 নম্বর কোশ্চেন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাস্তিক চলন। নাস্তিক চলন বলা হবে। পরবর্তী কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করিবই, উক্তিটি কে দিয়েছিলেন? একটা বিশেষ বিশেষ উক্তি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বাল গঙ্গাধর তিলক। পরবর্তী, কোন পাল রাজা মুঙ্গেরে নিজের রাজধানী স্থাপন করেছিলেন? কোন পাল রাজা মুঙ্গেরে নিজের রাজধানী স্থাপন করেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেবপাল। কে না দেবপাল। আচ্ছা, সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষ কোথায় অবস্থিত? মানে চার মুখ ওলা যে স্তম্ভটি রয়েছে সেটা কোথায় অবস্থিত? সেটা হয়ে যাবে আমাদের অপশন এ, সারনাথে অবস্থিত। সারনাথে অবস্থিত। আচ্ছা, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? খুবই ভালো কোশ্চেন আর কমন কোশ্চেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এই বারদৌলি সত্যাগ্রহে মানে খুব ভালোভাবে নেতৃত্ব দেওয়ার জন্য গান্ধীজি তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। চলো পরবর্তীটা দেখব, নিম্নের কে দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ বা সমাপ্ত ঘটিয়েছিল বলো? কে ঘটিয়েছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস সমাপ্ত ঘটিয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা। আর যদি বলে সূচনা করেছিল কে, তাহলে রবার্ট ক্লাইভ। এর ফলে বাংলায় 76-এর মন্বন্তরের দেখা দিয়েছিল, তার ফলে ওয়ারেন হেস্টিং এর অবসান ঘটায়। উত্তরপ্রদেশের কয়টি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে? উত্তরপ্রদেশ সব থেকে বেশি রাজ্যের সঙ্গে নিজের সীমানা ভাগ করে নেয়, সেটা কটি রাজ্য বলো? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 8টি রাজ্যের সাথে নিজের বাউন্ডারি শেয়ার করে নেয়। তেহরি বাঁধ বিরোধী আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছিলেন? ভারতের উচ্চতম বাঁধ এটা। তো সেই বাঁধের বিরোধী আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা তেহরি বাঁধ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তেহরি ভারতের উচ্চতম বাঁধ। আর এই বাঁধটি কোথায় অবস্থিত না উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর। র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যবর্তী সীমানা? সিরিল র্যাডক্লিফ, স্যার সিরিল র্যাডক্লিফের নাম থেকে নামটা করা হয়েছে। তো কার হবে? ভারত এবং পাকিস্তানের মধ্যে ওই দেশভাগের সময়। আচ্ছা, আন্টার্কটিক মহাসাগরের গভীরতম স্থানটির নাম কি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুয়ের্তো রিকো খাত। পুয়ের্তো রিকো খাত। এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এশিয়াকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেরিং প্রণালী। বেরিং প্রণালী। ঠিক আছে, ভারতের মধ্যে গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতের মধ্যে গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? হরিয়ানা নয় কিন্তু, পাঞ্জাবও নয়। তাহলে কে বলো? সিআরডি এর মধ্যে কে হবে? গম উৎপাদনে হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশ। আর যদি বলি ধান উৎপাদনে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সেজ অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোন, সেজ ফর স্পেশাল ইকোনমিক জোন কোনটি? পশ্চিমবঙ্গের সর্বপ্রথম, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি? অপশন এ তে যেটা আছে ফলতা, ফলতা হয়ে যাবে সঠিক উত্তর। পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী কোনটি, বা পৃথিবীর বৃহত্তম নদীও বলা যায়, যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত, বলো কোনটি? তো এক্ষেত্রে হয়ে যাবে আমাজন, আমাজন নদী হয়ে যাবে। আর এর উৎপত্তি কোথায়? না পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে আন্টার্কটিক মহাসাগরে পড়েছে, আটলান্টিক মহাসাগরে পড়েছে। পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। আর এটা কোথায়? না দক্ষিণ আমেরিকার মধ্যে দিয়ে এটা প্রবাহিত আমাজন নদীটি। নিম্নের কোন অভয়ারণ্যটি একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত, বা একশৃঙ্গ গন্ডার কোথায় রয়েছে বলতে পারো ভারত এখানে? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে আলিপুরদুয়ারের জলদাপাড়ায়, আলিপুরদুয়ারের জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডার রয়েছে। তো একটাই ছিল আমাদের জিকের কোশ্চেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে।